আজকে আমরা চট্টগ্রাম জেলা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতে একটা প্রোফাইল ডকুমেন্ট আছে, সেটার উপর ভিত্তি করেই মূলত কথা বলবো। হ্যাঁ, চট্টগ্রাম তো খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা। দেশের অর্থনীতিতে এর ভূমিকা অনেক। ঠিক। আমাদের লক্ষ্যটা হলো এই জেলার ভেতরের মূল চালিকা শক্তিগুলো কি, আর কি ধরনের চ্যালেঞ্জই বা আছে সেগুলো একটু ভালোভাবে বোঝা। হুম। প্রোফাইল অনুযায়ী এটা চট্টগ্রাম বিভাগের অংশ। আয়তন দেখলাম প্রায় ৫,২৮৩ বর্গ কিলোমিটার। আর জনসংখ্যা ২০২২ সালের হিসাবে প্রায় ৯০ লাখেরও বেশি। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। আর এই বিশাল জনসংখ্যা আর জেলার যে প্রশাসনিক কাঠামো। ঠিক। এখানে ১৫টা উপজেলা আছে, ১৯৯টা ইউনিয়ন, আবার দেখুন সিটি কর্পোরেশনের ভেতরেই আছে ৪১টা ওয়ার্ড। বেশ বড় একটা প্রশাসনিক বিন্যাস। এই বিশাল জনসংখ্যা আর এই প্রশাসনিক বিস্তার, এই দুটো মিলেই তো চট্টগ্রামকে দেশের একটা অন্যতম প্রধান কেন্দ্র করে তুলেছে, তাই না? একদম। শুধু প্রশাসনিক কেন্দ্র না, ব্যবসা বাণিজ্যেরও তো বলতে গেলে মূল কেন্দ্রবিন্দু এটাই। অবশ্যই। আর অর্থনীতির আলোচনায় আসলেই পরিষ্কার হয়ে যায় কেন চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রবেশদ্বার বলা হয়। প্রোফাইলের তথ্য অনুযায়ী দেশের প্রধান সমুদ্র বন্দর তো এখানেই। হ্যাঁ, চট্টগ্রাম বন্দর। তার সাথে আছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, ইপিজেড, বৈদেশিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলাকা। ঠিক। আরও আছে গার্মেন্ট শিল্প, ইস্পাত কারখানা, জাহাজ নির্মাণ শিল্প, রাসায়নিক শিল্প, অনেক ভারী শিল্প। কর্ণফুলী নদীর তীরে ড্রাইডক আর জাহাজ নির্মাণ কারখানার কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, শুধু বন্দর থাকাই নয়, বরং এই বন্দরের সাথে ভারী শিল্প, গার্মেন্টস, এই যে একটা মিশ্রণ, এটাই চট্টগ্রামের অর্থনীতিকে একটা বিশেষ ডায়নামিজম দিয়েছে। এই মিশ্রণটার কথাই বলছেন। হ্যাঁ, এটা যেমন একদিকে বিপুল কর্মসংস্থান তৈরি করছে, আয়ের উৎস হচ্ছে, তেমনি পরিবেশ ব্যবস্থাপনার দিক থেকে কিন্তু অন্যরকম চ্যালেঞ্জও তৈরি করে। যেমন ধরুন, একটা এলাকা যদি শুধু গার্মেন্টস নির্ভর হয়, সেখানকার দূষণের প্রকৃতি একরকম, কিন্তু যেখানে ভারী শিল্প, রাসায়নিক কারখানা, বন্দর সব একসাথে আছে, সেখানকার দূষণ সমস্যাটা অনেক বেশি জটিল হতে পারে। প্রোফাইলে তথ্যগুলো পাশাপাশি রাখলে এই সংযোগটা বেশ স্পষ্ট বোঝা যায়। তার মানে একদিকে যেমন দারুণ অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্যদিকে পরিবেশের ওপর বিরাট একটা চাপ। এই দুটো দিকই প্রোফাইলে পরিষ্কারভাবে উঠে আসছে। এই যেমন আপনি শিল্প দূষণের কথা বললেন, আবার প্রোফাইলেই তো যানজট বা জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জের কথাও লেখা আছে। একদম। দ্রুত বেড়ে ওঠা যে কোনো শহুরে বা শিল্প এলাকার জন্য এই চ্যালেঞ্জগুলো বেশ পরিচিত, কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে এর সাথে যোগ হয় এর কিছু নিজস্ব ভৌগোলিক বৈশিষ্ট্য। যেমন পাহাড়ি এলাকা। হ্যাঁ, পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি একটা বড় ব্যাপার। আবার দেখুন, বর্ষাকালে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা। প্রোফাইল এই সমস্যাগুলো শুধু লিস্ট করেনি, বরং উন্নয়নের যে পথটা, সেটা কতটা টেকসই হচ্ছে বা হবে, সেই প্রশ্নটাও কিন্তু সামনে নিয়ে আসছে। দর্শনীয় স্থানের কথাও আছে। পোতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েস লেক, বোটানিক্যাল গার্ডেন, ডিসি হিল, সিআরবি, এগুলো তো বেশ পরিচিত নাম। হ্যাঁ, পরিচিত এবং গুরুত্বপূর্ণ। এগুলোকে কি আমরা শুধু ট্যুরিস্ট স্পট বলবো, নাকি শহরের মানুষের দৈনন্দিন জীবনের সাথেও এর কোনো যোগ আছে, একটু স্বস্তির জায়গা? আমার মনে হয় দুটোই। এগুলো একদিকে যেমন পর্যটকদের আকর্ষণ করে, তেমনি এই শহরের লাখ লাখ মানুষের জন্য এগুলো খুব দরকারি। এত শিল্প আর বাণিজ্যের ডামাডোলের মধ্যে এই সবুজ জায়গাগুলো বা সৈকতটা শহরের একটা ভিন্ন পরিচয়ও ধরে রাখে, কিছুটা ভারসাম্য আনে আর কি। ভারসাম্য। আচ্ছা, এই যে এত বড় কর্মকাণ্ড চলছে, শিল্প, বাণিজ্য, প্রশাসন, এই সব চালাতে তো দক্ষ লোকবলও দরকার হয় প্রচুর। অবশ্যই। প্রোফাইলে দেখলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের নাম আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, আছে চুয়েট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবার সিভাসু, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এগুলো খুবই স্বনামধন্য প্রতিষ্ঠান। বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও কথা আছে, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা, সাউদার্ন ইউনিভার্সিটির মতন নাম। আর স্কুল কলেজ তো আছেই অসংখ্য। এই প্রতিষ্ঠানগুলো নিঃসন্দেহে এই অঞ্চলের মানব সম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তবে এখানে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? এই যে চুয়েট বা সিভাসুর মতো বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো কি এই অঞ্চলের যে শিল্পগুলো আছে, যেমন ধরুন বন্দর ব্যবস্থাপনা বা জাহাজ নির্মাণ শিল্প, এদের যে নির্দিষ্ট কারিগরি বা জ্ঞানভিত্তিক চাহিদা, সেগুলো সরাসরি মেটাতে কতটা পারছে?
বা সেই সংযোগটা কতটা শক্তিশালী। প্রোফাইল হয়তো এত গভীরে যায়নি, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। সেটা ঠিক, ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগের বিষয়টা। আচ্ছা, এবার আসি চলাচলের কথায়। এই যে এত মানুষ, এত পণ্য, এদের আনা নেওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থাটা কেমন? প্রোফাইলে তো শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কথা আছে। আছে। আছে ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম জাংশন রেল স্টেশন আর কর্ণফুলী নদীভিত্তিক নৌ পরিবহন ব্যবস্থাও। মানে একটা সমন্বিত ব্যবস্থা মনে হচ্ছে। অবশ্যই। এই যে মাল্টিমোডাল পরিবহন নেটওয়ার্ক, মানে সড়ক, রেল, আকাশপথ আর নৌপথের এই সমন্বয়, এটাই তো চট্টগ্রামের অর্থনীতির চাকা সচল রাখার জন্য অপরিহার্য। দেশের প্রধান বন্দরের সাথে রাজধানীর এবং অন্যান্য অঞ্চলের যদি এরকম নিরবিচ্ছিন্ন যোগাযোগ না থাকত, তাহলে এই বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড তো সম্ভবই হতো না। তা ঠিক। কিন্তু এই নেটওয়ার্কের ওপর চাপটাও তো অনশেক, তাই না? বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর। হ্যাঁ, যানজটের কথাটা তো প্রোফাইলেই বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। অতিরিক্ত জনসংখ্যা আর যানজট, এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখানো হয়েছে। ঠিক। এর সাথে জলাবদ্ধতা, অবকাঠামোগত কিছু সমস্যা, ভূমিধস আর পরিবেশ দূষণ, এগুলোও কিন্তু চ্যালেঞ্জের তালিকায় আছে। সব মিলিয়ে প্রোফাইলটা পড়লে বা এই আলোচনা থেকে যা বুঝলাম, মনে হচ্ছে যেন দুটো ছবি এক ফ্রেমে বাঁধা। একদিকে অভাবনীয় অর্থনৈতিক শক্তি, সম্ভাবনা, গতি। আর অন্যদিকে অন্যদিকে সেই অগ্রগতিরই চাপ থেকে তৈরি হওয়া নানা রকম চ্যালেঞ্জ, যানজট, দূষণ, বাসযোগ্যতার প্রশ্ন। সংক্ষেপে বললে এটাই মূল চিত্র। চট্টগ্রাম নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির একটা প্রধান ইঞ্জিন। এর আধুনিক বন্দর, শিল্পাঞ্চল, তুলনামূলকভাবে উন্নত যোগাযোগ ব্যবস্থা, ঐতিহাসিক গুরুত্ব, সবকিছু মিলিয়ে জাতীয় উন্নয়নে এর ভূমিকা অপরিহার্য। কিন্তু একই সাথে এটা কিন্তু বেশ কিছু জটিল শহুরি সমস্যার সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। প্রোফাইল এই দ্বৈত সত্তাটিকেই খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। তাহলে এই পুরো আলোচনা বা প্রোফাইলটা থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ভাবনাটা কি হতে পারে? আমার তো মনে হচ্ছে এটা শুধু চট্টগ্রামের একক চিত্র নয়, বরং উন্নয়নের পথে তেজিসে এগিয়ে চলা অনেক অঞ্চলের জন্যই হয়তো এটা একটা আয়নার মতো। সেটা বলা যায়। প্রশ্নটা হলো, অর্থনৈতিক প্রবৃদ্ধি তো দরকার, কিন্তু সেটা বজায় রেখেও এরকম গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জীবনযাত্রার মান, পরিবেশের ভারসাম্য, এগুলো রক্ষা করার উপায় কি? ভবিষ্যতের পথটা ঠিক কেমন হওয়া উচিত? এটাই হয়তো ভাবার বিষয়।